দেখছেন এটি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে কোটা ব্যবস্থা রাখা না রাখা নিয়ে বিতর্ক বহুদিনের পুরনো এবং সম্প্রতি হাইকোর্ট থেকে 2018 সালে প্রধানমন্ত্রী ঘোষিত কোটা বাতিলের সিদ্ধান্তটি অবৈধ ঘোষণা এবং কোটা বহালের পর পুরনো বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে। এবং একদিকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে 5 দফা দাবিতে কোটা সংস্কারের আন্দোলন চলছে, অন্যদিকে অপরপক্ষ থেকে বলা হচ্ছে যে কোটা রাখা না রাখা সম্পূর্ণ আদালতের ওপর। এবং একটু যদি কোটা সম্পর্কেও বলতে চাই, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধার সারা বিশ্বে কোটা সংরক্ষণ কিন্তু বেশ প্রচলিত এবং বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর এই ব্যবস্থা শুরু হয়। তবে 2018 সালের প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে, যেটা আমরা 1 জুলাই থেকে আবারও হতে দেখেছি এবং এই পর্যন্ত যেটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। আমরা এ নিয়ে আজকে কথা বলবো কোটা পদ্ধতি বাতিল না সংস্কার নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন শরীফুল হাসান, কলামিস্ট। এছাড়াও তিনি পিএসসি এবং নিয়োগ নিয়ে দীর্ঘ সাংবাদিকতাও করেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। শরীফুল হাসান, আমরা শুরুতেই বলছিলাম যে আসলে কোটা পদ্ধতি বাতিল না সংস্কার, একটা দীর্ঘ বিতর্ক চলে আসছে। আসলে আপনার কাছ থেকে জানতে চাই একদম শুরুতে কোটা সম্পর্কে আপনার অবস্থানটা কি? না, ধন্যবাদ। আপনি যেটা বলছেন, কোটা বাতিলের কোনো আন্দোলন এই দেশে হয়েছিল আমার জানা নেই। সর্বশেষ 2018 সালে বাংলাদেশের তরুণরা তারা আন্দোলন করেছিল কোটা সংস্কার নিয়ে। জি তারা জি। বলেছিল যে বিদ্যমান যে কোটা ব্যবস্থা চলছে তাতে 55% কোটায় নিয়োগ হতো, 45% নিয়োগ হতো মেধায়। হুম হুম। সেই সময় আমি সাংবাদিকতা করতে গিয়ে রিপোর্ট করতে গিয়ে দেখেছি যে আপনার যে কোনো বিসিএস এ যে পরিমাণ ছেলে মেয়ে নিয়োগ হতো তাতে দেখা যেত যে মেধার চেয়ে কোটা প্রাধান্য পাচ্ছে। ধরুন আমি আপনাকে একটা বিসিএস যদি 3 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, এখন ধরেন সাধারণ একটা ছেলে মেয়ে যার মেধা কোটায় তিনি 45% আছেন। এখন ধরেন সর্বোচ্চ একটা বিসিএস এ 500 জন হয়তো জেনারেল ক্যাডার থাকতে পারে। তো তাহলে মেধার জন্য তারা হয়তো 225টা আসন পাবেন ছেলে মেধাবী। তো এখন আপনি 3 লাখের মধ্যে সর্বশেষ পরীক্ষায় যদি আপনি 226তম হন, তাহলে আপনার হয়তো কোনো আপনি চাকরি পাবেন না। কিন্তু যদি আপনার কোটার থাকে তাহলে আপনি 7,000তম বা 10,000তম হয়েও কিন্তু একটা চাকরি পেতে পারেন। এই যে কোটার যে বৈষম্য, শুধু তা নয়, তাতে হতো কি, কোটার কারণে আপনার পদগুলো আপনি হয়তো আদিবাসী পান নাই, আপনাকে হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান পান নাই বা নাতি পান নাই, তখন আপনাকে সেই পদগুলো শূন্য রাখতে হতো। শুধু 28 থেকে 35 এই সময় দেখা গেছে যে আপনার প্রায় 4-5 হাজার পদ শূন্য রাখতে হয়েছে। এমনকি 32 একটা বিশেষ বিসিএস হয়েছে শুধুমাত্র মুক্তিযোদ্ধা, নারী, তাদের জন্য। মানে তাদের জন্য একটা বিসিএস, সেই বিসিএস আপনাকে মুক্তিযোদ্ধা সন্তান বা অন্য জায়গায় পাওয়া যায় না। আপনি যেটা বলছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে কোটা আছে, হ্যাঁ অবশ্যই কোটা আছে, কিন্তু সেই কোটাটা মূলত হচ্ছে পিছিয়ে পড়া মানুষের জন্য। আপনি যদি দেখেন ভারতে 4 ধরনের কোটা রয়েছে, যেটা হচ্ছে আদিবাসী কোটা, অনগ্রসরদের জন্য কোটা, জাত ভিত্তিক কোটা এবং রাজ্যের কতগুলো কোটা। আপনি নেপাল বলেন, সেখানেও আপনি তাই পাবেন, পাকিস্তান, এমনকি কানাডা, যুক্তরাষ্ট্র, সব জায়গায় আপনি পাবেন যে মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কোটা। তা আমরা মনে করি যে ধরেন আমাদের কোটা নিয়ে কথা বলি, একজন মানুষ মুক্তিযুদ্ধকে নিয়ে কিছুটা অবমাননা করে, আর একদল মানুষ কিছুটা রিজিড থাকে। কিন্তু আমি যেটা বলি, মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন। এইটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করার কিছু নাই। মুক্তিযুদ্ধ আমাদের সর্বশেষ মানে সবচেয়ে বড় অর্জন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি স্বাধীনতার পর ঠিক করলেন মুক্তিযোদ্ধাদের জন্য কোটা দেবেন। আমি মনে করি ন্যায্য। মুক্তিযোদ্ধারা তারা জীবনের দেশের জন্য যুদ্ধ অংশ নিয়ে তাদের জন্য কোটা দিতেই পারেন। তাদের সন্তানদের জন্য আপনি কোটা দিতে পারেন, কিন্তু আপনি তাদের নাতির জন্য দিবেন, তাদের নাতিপুতি কি পিছিয়ে পড়া? এখন ধরুন আপনি আহ আপনারা বা আমার বাবা ধরেন মুক্তিযোদ্ধা, এখন ধরেন তিনি যদি একজন রাজাকারের কন্যাকে বিয়ে করেন, তাহলে সেই কোটাটা পেতে পারে একজন রাজাকারের নাতি। তো এই যে মুক্তিযোদ্ধার কোটাটা, কিন্তু আপনি এখন কোটা ঠিক করবেন কি করে যে মুক্তিযোদ্ধা পর্যন্ত ঠিক আছে, তিনি একজন মুক্তিযোদ্ধা, এখন তিনি যদি স্বাধীনতা বিরোধী এমন কারো কন্যাকে বিয়ে করেন বা তার সন্তান যদি সেভাবে বিয়ে করেন, তাহলে মুক্তিযুদ্ধ কোটা চলে যাচ্ছে স্বাধীনতা বিরোধীর জন্য। এখন তারপরেও আপনি চাকরির মধ্যে আপনি কত শতাংশ কোটা চাইবেন? আপনি কি চাইবেন যে আপনার জনপ্রশাসনে মেধার চেয়ে কোটা বেশি থাকুক? কাজেই সেই কারণটাতেই দাবি উঠলো কোটা সংস্কার। আমার কোটা নিয়ে যতদিন পড়াশোনা বা দীর্ঘদিন রিপোর্ট, পৃথিবীর প্রায় সব দেশেই স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ হয়েছে। আমার কোনো দেশের কথা জানা নাই যেই দেশে মুক্তিযোদ্ধাদের চাকরিতে কোটা দেওয়া হয়েছে। যেটা আপনি বললেন সংবিধান পিছিয়ে পড়া মানুষের জন্য কোটা দিয়েছে। এখন যদি আমি পিছিয়ে পড়া বলি, একজন মুক্তিযোদ্ধা হচ্ছে একজন শহীদ মুক্তিযোদ্ধা, যিনি 71-এর মুক্তিযুদ্ধে যে যে তার বাবাকে হারিয়েছে, সেই শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আগে তার আগে কোটা দাবিদার। আমরা কি শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের জন্য কোটা দিয়েছি?
তাহলে কেন আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা দিব না? আমি মুক্তিযোদ্ধা কোটার মধ্যে রাখলেও আমাকে ঠিক করতে হবে যে আমার মুক্তিযুদ্ধ তাহলে পিছিয়ে পড়া মানুষজন কারা, শহীদের সন্তান, অবহেলিত মুক্তিযোদ্ধার সন্তান। এখন দেখা যাচ্ছে যে একই কোটায় মুক্তিযোদ্ধা চাকরি পাচ্ছে, তার নাতিপুতিরা পাচ্ছে, কিন্তু যেই মুক্তিযোদ্ধাটা তো লেখাপড়াই করতে পারেনি, তার জন্য আমি কি করেছি? কোটার যে মূল স্পিরিটটা, চেতনাটা যে পিছিয়ে পড়া, সেজন্যই কিন্তু আপনার আমি দীর্ঘদিন সাংবাদিকতায় এই বিষয়গুলো তুলে ধরেছিলাম, এবং তার প্রেক্ষিতে কোটা সংস্কারের আন্দোলনটা হয়েছিল। কিন্তু প্রবলেম যেটা হলো, কোটা সংস্কার আন্দোলনের সেই পর্যায়ে 2018 সালে 11 এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী সংসদে বললেন কেউ যখন কোটা চান না তখন কোটা পদ্ধতি বাতিল করা হবে। এবং তারপর প্রধানমন্ত্রীর ঘোষণার পর কোটা পদ্ধতি পর্যালোচনার যে একটা কমিটি গঠন করা হলো তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের নেতৃত্বে, তারাও কিন্তু কোটা বাতিলের সুপারিশটা করলেন। কিন্তু আমি মনে করি যে সেই সময় আমি বলেছিলাম যে কোটা বাতিল কিন্তু কোনো সমাধান হতে পারে না, আমাদের কোটা সংস্কার লাগবে। আমি হয়তো ঠিক করবো যে না, আমার 20% হয়তো আমি কোটা রাখতে পারি, সেখানে মুক্তিযোদ্ধার সন্তান, সেখানে আদিবাসী, কারণ তারা পিছিয়ে পড়া মানুষ। একদমই তাই। আপনার অবস্থান তাদের পিছিয়ে সম্পর্কে পড়া আমরা মানুষ। জানছিলাম আসলে, কিন্তু এই কোটা পদ্ধতি বাতিল বা সংস্কার আমরা যেটাই বলে থাকি তার মাঝখানে কিন্তু এখন আদালতের রায় প্রসঙ্গ চলে এসেছে, এবং এই যে বলা হচ্ছে আদালতের রায় আসলেই বিবেচ্য বিষয়, এবং সেখানে 2018 সালে পরিপত্র বাতিল করে উচ্চ আদালতের দেয়া রায়ের বিষয়ে আসলে আপনার মন্তব্য জানতে চাই। এবং এই পর্যায়ে এসে এবং আদালতের রায়ের জন্য যেটা ঝুলে গেছে বলা হচ্ছে, সেটা কি এই পর্যায়ে এসে আন্দোলনে নামাটা কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? না, তরুণদের আন্দোলনের বিষয়ে তরুণরা বলতে পারে, কিন্তু আমি মনে করি যে কতগুলো সিদ্ধান্ত রাষ্ট্রীয়। আমাদের প্রধানমন্ত্রী যখন তিনি মনে করেন কোটা বাতিল, সংসদ যখন মনে করে সেই জায়গায় বাতিল, সেই জায়গায় আমার ব্যক্তিগত মতামত আসলে সবকিছু আদালতের ঘাড়ে রাখা, বন্দুক রাখার আমি অন্তত পক্ষে মানে দেখি না। কারণ কোটা যখন পদ্ধতি চালু করেছিলাম আমরা আমরা তো আসলে আদালতের কাঁধে ভর দিয়ে কোটা পদ্ধতি চালু করেনি, সেটা রাষ্ট্রের নির্বাহী সিদ্ধান্ত ছিল। আমরা মনে করেছি মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, আদিবাসীদের জন্য আমরা কোটা রাখবো, সেটা তো আমরা ঠিক করেছিলাম আমরা সেটা রাখবো, সে তখন তো আদালত আমাদের ঠিক করেনি। আর আপনাকে আরেকটা জিনিস বলি, যে স্বাধীনতার পর থেকে কোটা চললেও 1977 সালে যে তৎকালীন পে সার্ভিস কমিশন, সে পে সার্ভিস কমিশনের সমস্ত সদস্য তারা একযোগে বলেছিল যে আমাদের কোটার ব্যবস্থার দরকার নেই। একমাত্র ওই পে কমিশনের ব্যতিক্রম ছিল এম জামান। তিনি বলেছেন আমাদের কোটা ব্যবস্থা থাকতে পারে পরবর্তী 1 দশক, তার মানে 1987 সাল পর্যন্ত। তারপরে তিনি বলেছিলেন যে 1987 সাল থেকে পরবর্তী 10 বছরে কোটা কমায় আনতে হবে, এবং 10 বছরের মধ্যে 1997 সালে গিয়ে আমাদের কোটা ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। তাহলে কি আমরা 1997 সালের পর তো আমরা কোটা বিলুপ্ত করলাম না? এমনকি সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা আকবর আলী খান এবং সাবেক সচিব কাজী রকিবউদ্দিন আহমেদ, তারাও 2008 সালে একটা গবেষণা করেছিলেন। 61 পৃষ্ঠার একটা গবেষণা প্রতিবেদন আমার কাছে আছে, কেউ দেখতে পারেন। তাতে তারা দেখিয়েছিলেন যে আসলে কোটা থাকার ফলে কি কি ধরনের সমস্যা, এবং তারাও কিন্তু বলেছিলেন 3টা সুপারিশের মধ্যে যে সরকার কোটা পদ্ধতি চাইলে বাতিল করতে পারে, কিংবা যে অসামঞ্জস্যতাগুলো আছে সেগুলো দূর করতে পারে, প্রতি 3 বছর পর পর রিভিউ করতে পারে। আমি মনে করি আমাদের প্রতি 3 বছর পর পর রিভিউ করা দরকার। সংবিধানের যে মূল জিনিস, আমরা পিছিয়ে পড়া মানুষ, আমরা যদি মনে করি এই রাষ্ট্রের, দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যদি দেখি যে নারীরা সরকারি চাকরিতে পিছিয়ে পড়ছে, আমরা যদি মনে করি যে আদিবাসীরা পিছিয়ে পড়ছে, আমরা যদি মনে করি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধা পিছিয়ে পড়ছে, তাহলে আমরা সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিশ্চয়ই কোটা চালু করতে পারি। কিন্তু সেটা নিশ্চয়ই মেধার চেয়ে বেশি হতে পারে না। আবার আমি যদি বলি মুক্তিযুদ্ধ, যদি বলি জাতি সর্বশ্রেষ্ঠ, আপনি কেন সেনা কর্মকর্তা নিয়োগের জন্য সেনাবাহিনীতে আপনি কেন কোটা চান না? আপনি কেন সিভিল সার্ভিসে কোটা চান? তো যারা দেশের স্বাধীনতার জন্য চললো তাদের জন্য তো সবচেয়ে বেশি কোটা আমি মনে করি এই সমস্ত পুলিশ, সেনাবাহিনীর সার্ভিসে আপনি সবচেয়ে বেশি তাদের দরকার, সেখানে তো আমরা কোটা চাই না। আমি কেন মনে করি যে সিভিল সার্ভিসে আমি কোটা রাখবো? আর আপনি যেই দেশগুলোর কথা বলেন, ভারত, নেপাল, আমি যেগুলো কথা বলছি, আমার ঠিক জানা নেই কোনো দেশে মুক্তিযোদ্ধাদেরকে নানানভাবে সম্মানিত করা হয়, তাদের চাকরিতে কোটা আছে আমার ঠিক জানা নেই। আমাদের পাশের দেশ ভারত বলেন, নেপাল বলেন, যুক্তরাষ্ট্র বলেন। তারপরে আমি মনে করি কালকে এই বিষয়ে আদালতে শুনানি করবে। অবশ্যই আমরা এই নিয়ে আরো কথা বলবো, এবং প্রধানমন্ত্রী যে কথা বলেছেন আসলে অনগ্রসর যে মানবগোষ্ঠী আছে এবং নারীরা পিছিয়ে পড়তে পারে এরকম একটা ধারণা তিনি করেছেন, এবং ইতিমধ্যে বলেছেন যে এই আন্দোলনে কোনো রকম যৌক্তিকতা নেই, এই বিষয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। দর্শক আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আজকে আমরা কোটা পদ্ধতি বাতিল না সংস্কার এই বিষয়ে আমাদের অতিথির সঙ্গে কথা বলছিলাম। জনাব শরীফুল হাসান, আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে কথা বলছিলাম। তিনি বলেছিলেন যে এই আন্দোলনের কোনো রকম যৌক্তিকতা নেই এবং এই আন্দোলন করে আসলে পড়াশোনার সময় নষ্ট করা হচ্ছে, এবং সেই সাথে তিনি বলেছেন যে এই কোটা বাতিল করলে নারীরা পিছিয়ে পড়তে পারে। এর সাথে আপনি একমত কিনা? এবং সেই সাথে আরেকটু বলতে চাই, যেহেতু আমাদের সময় কম, যে মুক্তিযোদ্ধা কোটা 30% আছে সেটা বহালেরও অনেকে যুক্তি দেখিয়েছেন, আবার অনেকে শিক্ষাবিদরা বলছেন যে 15 থেকে 20% বেশি যেন কোটা না থাকে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি সর্বশেষটা দিয়ে শুরু করি। আমি মনে করি যে একটা দেশের চাকরিতে কোটা থাকতেই পারে পিছিয়ে পড়া মানুষের জন্য, কিন্তু সেই কোটা কখনোই মেধার চেয়ে বেশি হতে পারে না কোটা। আমি মনে করি সর্বোচ্চ 20% কোটা থাকতে পারে। আপনি সেই 20%-এর মধ্যে মুক্তিযোদ্ধা, নারী, আদিবাসী, প্রতিবন্ধী কোটা আপনি রাখতেই পারেন, সেটা আমি মনে করি। কিন্তু সমস্যাটা হলো, এই সমস্যাটা সৃষ্টি করলো কারা? 2018 সালে কিন্তু ছেলেমেয়েরা কোটা সংস্কার চেয়েছিল, কেউ কিন্তু কোটা বাতিল চায়নি। আমাদের সেই সময় যে সরকার 2018 সালে বাতিল করলো, আমি মনে করি মূলত সেটাই একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছিল। সেই সময় যদি কোটাটা বাতিল না করে যৌক্তিকভাবে সংস্কার করা হতো, যেটা তরুণদের দাবি ছিল, তাহলে আজকে আর তরুণদেরকে নতুন করে রাস্তায় নামতে হতো না। কাজে এই যে তরুণরা আজকে রাস্তায়, সমস্ত কিছু অচল, মানুষের কষ্ট, দুর্ভোগ, তার একটা, এবং মুক্তিযোদ্ধাদেরকে যে মানে মুখোমুখি করা হচ্ছে, মানে অনেকে এমনভাবে মুক্তিযোদ্ধাদের কথা বলে, যেন আমার বাবা ক্লাস 8-এ থাকতে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, কথা যেন মানুষরা এমনভাবে বলে যেন আসলে মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ, কিন্তু বিষয়টা তা না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এখন আমি যদি বলি কোটার মূল স্পিরিটটা সারা দুনিয়াতেই হচ্ছে পিছিয়ে পড়া মানুষ। কাজে আমি যদি মনে করি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই আদিবাসীরা কিন্তু কোটার কারণের পর, কোটা বাতিলের পর তারা চাকরি কম পাচ্ছে, নারীরা কম পাচ্ছে। আমি মনে করি যে আদিবাসীদের জন্য, বা মানে উপজাতি আমরা বলি সংবিধানে, তাদের জন্য, নারীদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য কোটা আমার অবশ্যই থাকতে পারে, কিন্তু সেটা 20%-এর বেশি নয়। এবং এখানে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমার মুক্তিযোদ্ধা কোটা যেন কোনোভাবেই কোনো স্বাধীনতা বিরোধী আসতে না পারে। আমাকে ঠিক করতে হবে যে মুক্তিযোদ্ধা কোটার মধ্যে পিছিয়ে পড়াকে, আপনি এখন শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরা কেন কোটা পাবেন? আমি মনে করি যে মুক্তিযোদ্ধার চেয়েও বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরা, তা কিংবা তাদের নাতিরা, তারা অনেক বেশি কোটা পাওয়ার আচ্ছা, দাবি আমরা রাখে। যদি এবার একটু আদালতের বিষয়ে আসি, আদালত কিন্তু অ্যাটর্নি জেনারেলকে বলেছেন আসলে কোটা নিয়ে আসলে কিসে এত আন্দোলন, এবং সুপ্রিম কোর্টে রায় পরিবর্তন করা যাবে কিনা এই আন্দোলন দিয়ে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, আপনি আমাদের আসলে একটা দেশের রাজনীতি, প্রশাসন, সমস্ত কিছু যেভাবে চলে, আদালতে তো আর ফেরেশতা থেকে কেউ আকাশ থেকে এসে পড়ে না। একটা দেশ যেভাবে চলে, সেই দেশের আদালতটা ঠিক সেভাবেই চলে। কাজেই বিচার ব্যবস্থা ওই দেশেরই প্রতিচ্ছবি হয়। তারপরেও আগামীকাল যেহেতু কোটার এটা নিয়ে শুনানি হবে, আমি আশা করি আমাদের আদালত এমনভাবে বিচক্ষণ সিদ্ধান্ত নেবে যাতে আসলে সমস্ত কিছু ঠিকঠাক থাকে। আমি যদি আসলে প্রধান বিচারপতি হতাম বা থাকতাম, আমি নিশ্চয়ই বলতাম যে কোটা থাকতে পারে, কিন্তু কোনোভাবেই সেটা 20%-এর বেশি নয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কোনো কারণে যদি কোটার প্রার্থী না পাওয়া যায়, তাহলে যেন সেটা অবশ্যই মেধা দিয়ে পূরণ করা হয়। 28 থেকে 35, আমি সেই সময় একাধিক প্রথম আলো থাকতে রিপোর্ট করেছিলাম, 28 থেকে 35 এই 5-7টা বিসিএস আপনার কোটার প্রার্থী পাওয়া যায় না বলে প্রায় 5,000 পদ খালি ছিল। আপনি দেখেন 5,000 ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না কেন? কারণ কোটার প্রার্থী নেই, মহিলা নেই, মুক্তিযোদ্ধার সন্তান নেই। এইটা কিন্তু ভীষণ দুঃখজনক। আর শুধু আপনার কর্মকর্তা পদে তা না, আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী, যেটা এখন নিচের দিকে 12, 13, 14 গ্রেড, সেখানে কিন্তু অলমোস্ট 70% আপনার বলা যায় কোটা। সেখানে এতিম প্রতিবন্ধী কোটা 10%, মুক্তিযোদ্ধা 30%, 15% ক্ষুদ্র নাগরিক, 5% আনসারুল ভিডিপি। তো এই যে জেলা কোটা 30%, তার মানে সেখানে আপনার প্রায় পুরোটাই বলতে গেলে কোটা চলে যায়। আমি মনে করি শুধু কর্মকর্তা নয়, কর্মচারী নিয়োগ এবং সমস্ত জায়গায় এমন একটা ব্যবস্থার কথা আদালত বলুক, যেখানে পিছিয়ে পড়া মানুষজনের জন্য অবশ্যই সেখানে তারা সুযোগ পাবে। এবং প্রতি 5 বছর বা 10 বছর পর পর কোটার ব্যবস্থা নিয়ে আমরা রিভিউ করব, কারা পিছিয়ে আছে। এবং আমরা চাই একটা সাম্য, যে পিছিয়ে পড়া মানুষ তাকে আমরা অবশ্যই চাই, কিন্তু সেই কোটা পদ্ধতিকে ব্যবহার করে মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবদ্ধ করবে, তরুণরা আন্দোলন করবে, রাজপথ বন্ধ করে দেব, এবং এই সংকটের জন্য আমি কিন্তু সরকারকে দায়ী করব। আচ্ছা, সরকারের কোটা 18 পদ্ধতি সালে ভুল বাতিল, সিদ্ধান্ত সংস্কার, করেছে। এছাড়া কর্ম কমিশন, পেএসএ, এগুলো নিয়ে আপনি বেশ অনেকদিন ধরেই সাংবাদিকতা করেছেন। এখন যে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচিটা এখন পর্যন্ত চলছে, এবং দাবি না মানা হলে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যে আগামীকাল থেকে তারা আরো কঠোর কর্মসূচির দিকে যাবেন। আসলে এই পরিস্থিতি কতটা কাম্য? এটা কি ঢাকা শহর বা যে অবস্থা আসলে চলছে ঢাকায়, সেটাকে অচল হয়ে যাওয়া নয় এক অর্থে?
না দেখুন, একটা ঢাকা শহরে কিছুক্ষণ যানজট থাকলে মানুষ, সাধারণ রোগী, ছাত্র, নারীদের যে পরিমাণ দুর্ভোগ হয়, তাতে তো কোনোভাবেই কোনো আন্দোলন হওয়া উচিত না। কিন্তু আবার দেখেন, আপনি যদি রাজপথ বন্ধ করতে না পারেন, আপনি শিক্ষকরা আমাদের এখন আন্দোলনে আছে, মানে হুম আপনি হুম। একটা দেশের শিক্ষকরা পেনশন নিয়ে সার্বজনীন পেনশন বাতিলের দাবিতে আন্দোলন করছে, শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আবেদন করছে, এবং শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে যে মনোযোগটা দেওয়া দরকার আমরা দিচ্ছি না কেন? আমরা বসে আছি যে তারা কবে রাস্তায় নামবে, সব অচল হয়ে যাবে। তারপরে এই যে এইটা খুবই দুঃখজনক। আমি মনে করি রাজপথে আন্দোলনের আগেই, রাস্তা বন্ধ করার আগেই রাষ্ট্রের বিবেচনা করা উচিত যে কোটা কতটা থাকবে কতটা থাকবে না। কারণ এই নিয়ে কিন্তু একাধিক কাজ হয়েছে, রাষ্ট্রের গবেষণা কাজ সমস্ত কিছু আছে, এবং সেখানে কেউই কিন্তু খুব বেশি কেউ কোটার পক্ষে অনেক বলছে তা না। আবার আমি একটা জিনিস আহ, বলি, জি। যারা কোটা চাইছে হুম হুম। তারা কি চাকরিতে খুব গর্ব করে বলে যে আমি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছি, আমি নারী কোটায় চাকরি পেয়েছি? তো যেই পরিচয় সে কিন্তু গর্ববোধ করে না, তো কিন্তু সে চাকরিটা আবার চায়। আবার কাজে এই আমি তো কোটা সুযোগ নিয়ে কিন্তু জাল সনদে অনেকেই মুক্তিযুদ্ধে কোটায় চাকরি অসংখ্য করছে, এই মানুষ আপনি সংখ্যাটাও পাবেন কিন্তু যারা নেহাত কোটার কম সুযোগ নয়। পেয়েছে। এবং অবশ্যই, এবং এগুলো আরো আসলে ফাঁকফোকর আছে, এবং সেই সাথে যাদের উদ্দেশ্যে আসলে শিক্ষার্থীরা এই দাবি দাওয়া পেশ করছে, সেই উপরিমহল বা সরকারের পক্ষ থেকে কিন্তু শুধুমাত্র গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, এরকম মন্তব্য ছাড়া আর তেমন কোনো আসলে প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত পাইনি। আসলে সমঝোতা থাক, এখনো পর্যন্ত কোনো সেরকম তীব্র প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। সেটা আসলে কেন আপনার মনে হয়? না, এই যে প্রথমত যেটা আপনি বললেন, দেখুন, হুম হুম। আপনি যতক্ষণ জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করতে না পারছেন, রাস্তা বন্ধ করতে না পারছেন, ছেলেমেয়েরা রাস্তা না নামছে, ততক্ষণ পর্যন্ত তাদের পাত্তা না দেওয়া, তাদের কথা না শোনার যে মানসিকতা, আমি মনে করি এটা ভীষণ দুঃখজনক। জনগণের কিন্তু ভীষণ কষ্ট। একদম। আমি মনে করি যে কোনো আন্দোলন রাজপথে যাওয়ার আগে আমাদের সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, আর রাজনীতিবিদদের তো বোঝা উচিত যে হুম হুম। কোন বিষয় নিয়ে আমরা কিভাবে ডিল করব। আমি মনে করি কোটা সংস্কার, সড়কের নিরাপদ, এই সমস্ত বিষয়ে তরুণদের যে ভাবনা, সেই বিষয়গুলো সরকারের যেভাবে করার কথা, এমনকি শিক্ষকরাও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও, এই যে রাষ্ট্রের মধ্যে নানান ধরনের বৈষম্য আপনি করে রাখছেন, অন্যদিকে দুর্নীতি, সুশাসনের অভাব, অর্থ পাচার, মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এমন বাংলাদেশ ছিল না। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শরীফুল হাসান, যেহেতু আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছিলেন, একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে কোটা ব্যবস্থায় বিরোধিতা করা মানে কি আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধিতা করা কিনা? কি না, মনে আপনি হয়? আপনি আপনি কোটার বিরোধিতা করতে পারেন, কিন্তু কোটার বিরোধিতা করতে গিয়ে কেউ যেন অবশ্যই আমার ৭১ মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ না করে। আপনি দেখবেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ, নানান কারণে আপনি শিশু বয়সে মুক্তিযোদ্ধা, নানান কারণে কি মুক্তিযোদ্ধাদের প্রতি আপনি একটা যে অবমাননাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমি মনে করি সেটা ভীষণ দুঃখজনক, এবং তার জন্য কিন্তু আমাদের নীতি নির্ধারক কোনোভাবে দায় এড়াতে পারে না। এই যে এত লোক ভুয়া মুক্তিযুদ্ধ নিল, সুবিধা নিল, রাষ্ট্রে তাদের কজনকে জেলে পাঠিয়েছে, কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কতজন ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি পেয়েছে, এইটা মুক্তিযুদ্ধকে ব্যবহার করা। আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনা মানে সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, অপশাসন থাকবে না, লুটপাট থাকবে না, সাম্য থাকবে। সেই চেতনা থেকে কিন্তু আমরা অনেক দূরে। মুক্তিযুদ্ধ শুধুমাত্র কথার কথা না বলে, যে কারণে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, যেমন বাংলাদেশ তারা করতে চেয়েছিল, সেই সুন্দর বাংলাদেশটা আমরা চাই, যেই দেশের তরুণরা দেশ ছাড়বে না, সুন্দর একটা দেশ থাকবে, যে দেশে দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, সুন্দর বাংলাদেশ থাকবে। এবং অবশ্যই আমি আশা শরীফুল করি হাসান, আগামীকাল আমরাও আদালত সেটাই চাই। এই বিষয়গুলো রেখে, কালকে আদালত এমন কিছু রায় দিবে হুম। যেটাতে আসলে সমস্ত কিছু স্বাভাবিক থাকে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। জি, এটি নিউজকেও ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম কোটা পদ্ধতি বাতিল না সংস্কার এ নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য ভার্চুয়ালি আজকে শরীফুল হাসান কলামিস্ট আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এবং এছাড়াও কিন্তু দীর্ঘদিন তিনি পিএসসি এবং নিয়োগ ইত্যাদি নিয়ে দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেছেন। আজকে এ পর্যন্তই, এবং আমরা আশা করব যে সংকটটা চলছে এবং যে আন্দোলনটা চলছে সেটা অচিরে একটা সমাধান খুঁজে পাবে। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন আমরা আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত নিশ্চয়ই এটি নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।